জয়, এইটা কি ঠিক হবে? এছাড়া আর কোনো রাস্তা নেই নীলা। কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না জয়। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি? সেটা আবার আমি কখন বললাম? দেখো নীলা, তোমার পরিবার কিছুতেই আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, আর নিবেও না। আমাদের 5 বছরের রিলেশন। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমাকে হারাতে পারবো না। তাই এই একটা উপায় আছে আমাদের এক হওয়ার, আর সেটা হচ্ছে পালিয়ে বিয়ে। তুমি বুঝতে পারছো না জয়, এটা এতটাও ইজি না। বিয়ে করলে কখনোই আমাদেরকে তারা মেনে নিবে না। তো এখন কি মেনে নিচ্ছে? আমি জানি প্রথমে কেউই মানবে না, কিন্তু ধীরে ধীরে সবাই মেনে নিবে। তুমি দেখে নিও। কিন্তু জয়। দেখো নীলা, আমি এত কিছু শুনতে চাই না। তুমি এইটা বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? এসব তুমি কি বলছো জয়? তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে কেন এমন করছো? তুমি কেন বুঝতে চাইছো না? এটা করলে আমি আমার পরিবারের সবার কাছ থেকে আলাদা হয়ে যাব। কিন্তু এইটা না করলে যে আমরা আলাদা হব, তার কি? পরিবার আজ মানছে না, কিন্তু একদিন ঠিকই মেনে নিবে। কিন্তু একবার তোমাকে হারিয়ে ফেললে আমি আর কোনোদিনও তোমাকে ফিরে পাবো না নীলা। বোঝার চেষ্টা করো। কিন্তু তুমি তো তেমন কিছু করো না জয়, সামান্য কিছু স্যালারি পাও। আমি জানি নীলা, তবে এতটুকু বলতে পারি, যাই হয়ে যাক না কেন, প্রয়োজনে নিজে না খেয়ে থাকবো, তবুও তোমাকে কষ্টে রাখবো না। তোমাকে 3 বেলা খাওয়াতে পারবো, এতটুকু সামর্থ্য আমার আছে। নীলা প্লিজ, এমন করো না। একটাবার বিশ্বাস করে আমার হাতটা ধরে দেখো। তোমার আজীবন সুখে রাখার দায়িত্ব আমার। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। এখন বলো কি করতে হবে? তেমন কিছু না, শুধু আগামীকাল কাজী অফিসে চলে আসবে। আমি সব কিছু ম্যানেজ করে রাখবো। তারপর? তারপর আমার ফ্ল্যাটে আসবো। আমার কাছে কিছু গহনা আছে, সেগুলো বিক্রি করলে কিছু একটা করা যাবে। না নীলা, এসবের প্রয়োজন নেই। আমার যা আছে তা দিয়েই দুজন চলতে পারবো। এসবের কোনো দরকার নেই, শুধু তুমি হলেই হবে। ঠিক আছে। পরের দিন আমি আমার বন্ধুদেরকে নিয়ে কাজী অফিসে গিয়ে সব ব্যবস্থা করলাম। একটু পর নীলা আসলে কাজী সাহেব আমাদের বিয়ে পড়াতে লাগলেন। নীলা একদম চুপ হয়ে আছে। একটু পর সকল নিয়ম মেনে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। এবার নীলা আর নিজেকে ধরে রাখতে পারছে না, অঝরে কান্না করছে। আমি ওকে কিছুটা সান্ত্বনা দিলাম। তারপর উঠে চলে আসলাম বাসায়। বাসায় এসে দুজনেই রুমে এলাম। আমার বন্ধুরা মিলে পুরো ঘরটাকে ফুল দিয়ে সাজিয়েছে। নীলা বিছানায় চুপ করে বসে আছে, চোখ বেয়ে নীরবে অশ্রু পড়ছে। বুঝতে পারলাম তার মন অনেক খারাপ। অবশ্য হবারই কথা। আমি কিছু না বলে বাইরে চলে এলাম কিছু জিনিসপত্র আর রাতের খাবার নিতে। এই সুযোগে নীলা একটু একা থাকুক, আমিও ওকে ডিস্টার্ব করতে চাই না। আমি বাজারে এসে অনেক টুকিটাকি জিনিস কিনলাম। এই যেমন রান্না করার জন্য হাঁড়ি পাতিল, যা যা লাগে সবই। তারপর নীলার জন্য একটা লাল টুকটুকে শাড়ি আর সাথে ম্যাচিং করে কাচের চুড়ি কিনলাম। এভাবে বিয়ে হওয়াতে মেয়েটা সাজতে পারেনি, তবে কোনো একদিন ঠিকই আমি তাকে রানীর মতো করে সাজাবো। তারপর রাতের খাবার কিনে বাসায় ফিরলাম। ঢুকে দেখি নীলা অস্থির হয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার নীলা, কি হয়েছে? এমন অস্থির লাগছে কেন তোমায়? তুমি কোথায় ছিলে এতক্ষণ? কতবার কল দিয়েছি, রিসিভ করো নাই কেন? একটু বাজারে গিয়েছিলাম, টুকিটাকি জিনিস কিনতে আর খাবার। তো ফোন ধরে কি সেটা বলা যায় না? আরে ফোন সাইলেন্টে ছিল, তাই বুঝতে পারিনি। উফ, আমি কতটা চিন্তায় ছিলাম তুমি জানো? কেন, কিসের এত চিন্তা? কী ভেবেছিলে? তোমাকে বিয়ের নাটক করে আটকে রেখে চলে গেছি? ফালতু কথা বলবা না তো। এই নাও, এটা ধরো। কি এইটা?
খুলে তো দেখো। নীলা ব্যাগটা নিয়ে খুলে দেখল শাড়ি আর চুড়ি। এসব কেন এনেছো? কেন আবার কি? তুমি পরবে কেন? পছন্দ হয়নি? তা কখন বললাম? আমি বলছি অযথা কেন টাকাগুলো নষ্ট করলে? এখন 1 টাকাও আমাদের কাছে অনেক। এসব অযথা না নীলা, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। না পেরেছি ভালো করে বউ সাজাতে, না পেরেছি মর্যাদা দিতে, সেই তুলনায় এসব কিছুই না। এখন আর কথা না বলে যাও, পরে আসো, দেখি কেমন লাগে আমার বউকে। তুমিও না? যাচ্ছি। নীলা রুমে চলে গেল শাড়ি পরতে। এদিকে আমি কিনে আনা জিনিসগুলো গোছাতে লাগলাম। তারপর টেবিলে খাবারগুলো সাজালাম। একটু পর নীলা আসলো। আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছি। লাল শাড়িটা তার গায়ের রঙের সাথে এমনভাবে মিশেছে, মনে হচ্ছে ফুটন্ত এক গোলাপ। চুলগুলো খোলা, কপালে ছোট্ট টিপ, আর হাতে কাচের চুড়ি। প্রতিটা চুড়ির টুংটাং শব্দ যেন আমার বুকের ভেতর বাজছে। নীলা, তুমি কি জানো তুমি এখন কেমন লাগছো? না, কেমন? মনে হচ্ছে পুরো ঘরটা তোমাকে দেখে আলোতে ভরে গেছে। নীলা কিছুটা লজ্জা পেল, তারপর বলল, হয়েছে, থামো, খাবার ঠান্ডা হয়ে যাবে। খাবার ঠান্ডা হলে গরম করা যাবে, কিন্তু তোমার এই সৌন্দর্যটা একবার মিস হয়ে গেলে আর দেখতে পারবো না। তোমার প্রশংসা শুনে মনে হয় আমি কোনো সিনেমার নায়িকা। তুমি সিনেমার নায়িকা না, আমার জীবনের নায়িকা। হয়েছে, এখন এসব বাদ দিয়ে খাও। ঠিক আছে, তুমি আগে বসো। না, তুমি বসো। আমি পরে, আগে আমার বউ খাবে আর আমি পরিবেশন করে দিব। বাবা, বউ? অফিসিয়ালি হ্যাঁ, কাজী সাহেব সিল মেরে দিয়েছেন। তুমি এখন আমার দায়িত্ব, আমার শান্তি, আমার সব কিছু। তোমার এসব কথা শুনে মনে হয় আমি সত্যিই সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তবে আজীবন যেন এমনই থাকে ভালোবাসা। মরার আগ পর্যন্ত বদলাবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তারপর দুজন একসাথে বসে খেতে শুরু করলাম। ডাল, ভাত, ডিম ভাজি, সামান্য সবজি। এই সামান্য খাবারটা মনে হচ্ছিল রাজকীয়। এত ভাত দিচ্ছ কেন? আমি মোটা হয়ে যাব। তুমি মোটা হলে আমি আরও খুশি হব। খাওয়া শেষে আমি প্লেটগুলো গুছিয়ে রাখলাম। নীলা পাশে বসে দেখছে। সব কাজ তুমি একাই করবে নাকি? হ্যাঁ, কারণ আজ তোমার প্রথম দিন এই বাসায়। ধন্যবাদ। ধন্যবাদ না নীলা, শুধু বলো তুমি খুশি। নীলা আমার চোখের দিকে তাকালো। হ্যাঁ, খুশি, অনেক খুশি। এই যে শেষ সব কাজ, চলো রুমে যাওয়া যাক, বাকি সব কাল করা যাবে। তারপর দুজনেই রুমে চলে এলাম। আমি বিছানায় বসে ফোন টিপছি আর নীলা চুল আঁচড়াচ্ছে। একটু পর সেও বিছানায় আসলো, এসে গুটিসুটি হয়ে একপাশে শুলো। আমি বিষয়টি খেয়াল করে বললাম, কি হয়েছে, এমন গুটিসুটি হয়ে শুয়েছ কেন? কই, ঠিকভাবেই তো শুয়েছি। আমি বুঝতে পারলাম নীলার সংকোচের কারণ। তোমার কি অস্বস্তি লাগছে? কেন? এক বিছানায় শুতে তোমার খারাপ লাগলে বলো, সমস্যা নেই, আমি অন্য রুমে গিয়ে শুব। খারাপ লাগবে কেন? এমন কিছুই না। তাহলে এভাবে দূরে দূরে থাকছো কেন? কেউ কাছে নেওয়ার চেষ্টাও তো করছে না, তাহলে আমার দোষটা কোথায়? নীলার কথাই বুঝতে পারলাম সে কিছুটা গ্রিন সিগন্যাল দিচ্ছে। গ্রিন সিগন্যাল দিচ্ছ নাকি? মানে কিসের সিগন্যাল? ট্রাফিক অমান্য করার। তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে বুঝবে না, সোজা করে দেখাচ্ছে। এই বলে আমি নীলাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিলাম। হঠাৎ এমন কাণ্ডে নীলা চমকে গেল। সে হাত দিয়ে আমাকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না, শুধু করছে। প্রায় অনেকক্ষণ পরে আমি নীলাকে ছাড়ালাম। সে ছাড়া পেতেই হাঁপাতে লাগলো।
তারপর রাগে চোখে তাকিয়ে বলল, এই এটা কি হলো? এক্সাম। তুমি কি পাগল? এভাবে কেউ করে? তো কিভাবে করে? আরেকটু হলে তো দম বন্ধ হয়ে যেত। তাই তো ছেড়ে দিলাম। লুইচ্ছা বেটা। কি আমি লুচ্চা? তা নয় তো কি, সুযোগ পেতেই লুচ্ছামি শুরু হয়ে গেছে। সামান্য একটা কিস করাতে লুচ্চামি পদবি পেয়ে গেলাম, তাহলে বাকি? এই এই একদম চুপ। আর একটা বাজে কথা বললে মুখ সেলাই করে দিব একদম। এ কাকে বিয়ে করলাম? মনে হচ্ছে প্রেমিকাই ঠিক ছিল। আমার এমন কথাতে নীলা একটু স্তব্ধ হয়ে গেল। এই অল্পতেই এমন মনে হচ্ছে? আমি তো তোমাকে জোর করিনি, উল্টে তোমার কথাতে সব কিছু ছেড়ে চলে এসেছি। নীলার চোখের কোণে জল এলো। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম। আরে আরে, তুমি তো দেখছি সিরিয়াস নিয়ে নিছো। আমি তো ফাজলামো করে বলেছি। নীলা কিছু না বলে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। বুঝতে পারলাম সে কষ্ট পেয়েছে, কিন্তু আমি তো মজা করে বলেছি। অবশ্য এমন অবস্থায় এরকম মজা করাটা ঠিক হয়নি। সব কিছু ছেড়ে এসেছে, মন মানসিকতা এমনিতেই খারাপ থাকার কথা। আমি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বললাম, আমার বউটা কি কষ্ট পেয়েছে? নীলা কিছু বলল না। আই এম সরি পাখি, আসলে আমি ওইভাবে বলিনি। তারপরও সরি, প্লিজ মন খারাপ করো না, আমাকে ক্ষমা করে দাও। এই বলে আমি নীলার কপালে একটা কিস দিলাম। সে হালকা কেঁপে উঠল। হয়েছে, ঠিক মতো একটু মন খারাপ করেও থাকা যাবে না ওনার জন্য। আমি থাকতে তুমি কেন মন খারাপ করবে? নীলা মুচকি হেসে উঠল। চোখের কোণে অল্প জল জমে আছে। জয়, হুম। আজ সবকিছু এত দ্রুত হলো, কিছুই বুঝতে পারছি না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তুমি ভরসা রাখো আমার ওপর। আমি ধীরে ধীরে নীলার কপালে হালকা চুমু দিলাম। নীলা হালকা কাঁপল। তারপর ওকে আরও কিছুটা কাছে টেনে নিলাম। জয়, আমি একটু নার্ভাস। আমি তো আছি, তাহলে কিসের এত নার্ভাস? আমি তার গাল থেকে ঠোঁটে হালকা চুমু দিলাম। নীলা চমকে উঠে হাত দিয়ে আমাকে ধাক্কা দিতে চাইল, কিন্তু সে আর কিছু করতে পারল না। ধীরে ধীরে সেও রেসপন্স করতে লাগলো আমার সাথে। বুঝতে পারলাম সে আর আতঙ্কিত নয়, বরং আনন্দিত। তুমি কি জানো তোমার ঠোঁটগুলো আমার জন্য কতটা আকর্ষণীয়? একদম লাল করে দিয়েছো। আরও লাল করব নাকি? নীলা কিছু না বলে মাথা নিচু করল। আমি তার ঠোঁটের ওপর আবার ঠোঁট রাখলাম। এবার সে আর সামলাতে পারল না। তার হাত আমার ঘাড়ে হাত রাখল। ধীরে ধীরে একে অপরকে আপন করে নিলাম। সব কিছু যেন রাতের আলোয় মিলে গেল। ভোরের আলোটা পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়েছে। ঘড়ির কাঁটা তখন 7:30 ছুঁই ছুঁই। নীলা এখনও ঘুমাচ্ছে, মুখে একটা অদ্ভুত প্রশান্তি। আমি পাশ থেকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। এমন করে তাকিয়ে থাকা যায় শুধু ভালোবাসার মানুষটার দিকে। তারপর ধীরে ধীরে উঠে জানালা খুললাম। বাইরে হালকা বাতাস বইছে। রাস্তায় তখনও কেউ তেমন বেরোয়নি। হঠাৎ পেছন থেকে নীলা ঘুম জড়ানো কণ্ঠে বলল, তুমি এত সকালে উঠলে কেন? অভ্যাস, অফিসের দিনগুলোতে তাড়াতাড়ি উঠি। আজ অফিস নাই, তাহলে উঠছো কেন? আজ আমাদের নতুন জীবনের প্রথম সকাল, ভেবেছিলাম আজ থেকেই একটু দায়িত্বশীল হব। নীলা হালকা হেসে বলল, বেশ দায়িত্ববান হয়ে গেছো দেখছি। হ্যাঁ, বউ পেলে সবাই এমন হয়। নীলা উঠে বসল। চুল হালকা এলোমেলো হয়ে আছে, চোখে ঘুমের ছাপ। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। এইভাবে তাকিয়ে আছো কেন? বুঝতে পারছি না স্বপ্ন দেখছি নাকি বাস্তব। সবসময় এমন নাটকে কথা বলো কেন? কারণ তোমাকে পেয়ে আমার জীবনটাই এখন নাটক মনে হয়। রান্নাঘর একদম খালি, হাঁড়ি পাতিল কিছুই ঠিকঠাক নেই।
গতকাল যতটুকু এনেছি আজ সেগুলো সাজিয়ে নিলাম। চলো আজ আমরা একসাথে রান্না করি। নীলা অবাক হয়ে বলল, তুমি রান্না জানো? না, তবে চেষ্টা করতে পারি। ঠিক আছে। এভাবেই শুরু হলো আমাদের ছোট্ট সংসারের প্রথম রান্না। নীলা পেঁয়াজ কাটছিল, আমি গ্যাস ধরাচ্ছিলাম, কিন্তু গ্যাস বেরোতেই একটা ছোট শব্দ ফুস করে উঠল। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। নীলা হেসে বলল, তুমি তো দেখি গ্যাস সিলিন্ডারকেও ভয় পাও, মনে হচ্ছে বোমা। আরে হুট করে এমন হলে একটু ভয় পাওয়া স্বাভাবিক। তাহলে তুমি চা বানাও, আমি রান্না করি। আমি চা বানাতে গেলাম, কিন্তু চিনি বেশি পড়ে গেল। চা এত মিষ্টি হলো যে নীলা চেখেই মুখ কুঁচকে ফেলল। এটা চা না শরবত? যেটা ভালো মনে হয় সেটা মনে করেই খাও, তবুও খাও, আমার প্রথম বানানো চা। ঠিক আছে, প্রেমের চা বলে মেনে নিলাম। সবশেষে দুজন খেতে লাগলাম। হঠাৎ নীলা বলে উঠল, তুমি কি মনে করো জয়, আমরা কি সত্যিই পারবো? কি পারবো? এই সংসার, এই জীবন একা লড়াই করতে? আমি চুপ করে ওর দিকে তাকালাম। আমি প্রতিটা দিনের শেষে শুধু তোমাকে পাশে চাই নীলা, বাকিটা আমি দেখব। হয়তো কষ্ট হবে, কিন্তু ভালোবাসা থাকলে সবই সম্ভব। দিন কেটে গেল, বিকেল নামলো। নীলা একা ঘরে বসে বই পড়ছে, কিন্তু মনে শান্তি নেই। তার মাথায় ঘুরছে পরিবার, মা বাবা, ছোট ভাই, সবাই হয়তো পাগলের মতো খুঁজছে। ফোনটা বন্ধ, তাই যোগাযোগের সুযোগও নেই। দিন গড়ায়, মাস কেটে যায়। ছোট সেই ভাড়া বাসাটাই এখন আমাদের পৃথিবী। সকাল মানে নীলার কণ্ঠে চা খাবে, আর সন্ধ্যা মানে একসাথে বারান্দায় বসে গল্প। সব কিছু ধীরে ধীরে গুছিয়ে আসছিল। একদিন সন্ধ্যায় বাসায় ফিরতে দেখি নীলা চুপচাপ বসে আছে, মুখটা কেমন ফ্যাকাশে, চোখে ভয়। আমি কাছে গিয়ে বললাম, কি হয়েছে, শরীর খারাপ নাকি? নীলা চুপ করে আছে, কিছু বলছে না। কিছু বলো নীলা, এমন কেন? নীলা ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, জয়, আমি আমি প্রেগনেন্ট। আমার পুরো শরীরটা হঠাৎ স্থির হয়ে গেল। এক মুহূর্ত মনে হলো সময় থেমে গেছে। তারপর হঠাৎ আমার মুখে হাসি ফুটে উঠল। তুমি সিরিয়াস? হ্যাঁ। আমি ওর 2 হাত ধরলাম। তুমি জানো এটা কত বড় আশীর্বাদ? কিন্তু আমি ভয় পাচ্ছি জয়, এখন আমরা কিভাবে করব? আমাদের তো কিছুই ঠিকভাবে গোছানো না। আমি ওর গাল ছুঁয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে নীলা। এখন থেকে আমি শুধু তোমার জন্য না, আমাদের সন্তানের জন্যও লড়ব। তারপর শুরু হলো এক নতুন অধ্যায়। নীলার সকাল মানে বমি, দুর্বলতা আর খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা। আমি প্রতিদিন কাজ থেকে ফিরে রান্না করা, বাসন মাজা, ওকে ওষুধ খাওয়ানো, এসব করতে থাকি। সময় কেটে গেল, নীলার পেট বড় হতে থাকলো, সংসারটাও যেন আরও প্রাণ পেতে লাগলো। আমি কাজের পাশাপাশি ছোট একটা টিউশনি নিতে শুরু করলাম, কিছুটা বাড়তি আয় হবে বলে। এক রাতে নীলা বলল, জয়, তুমি কি কখনো আফসোস করো? কেন? এই যে এত তাড়াহুড়ো করে বিয়ে করলে বলে। আমি ওর চুলে হাত রেখে বললাম, মোটেও না। আমি তো ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এখন মনে হচ্ছে এই সংসারটাই তো এখন আমার স্বর্গ। জানি না সামনের দিনগুলো কেমন হবে। ইনশাল্লাহ ভালোই হবে, আমি আছি তো। তুমিই আমার শেষ ভরসা। দেখতে দেখতে সময় অনেক ঘনিয়ে এলো। তারপর এক রাতে নীলার ব্যথা শুরু হলো। আমি হাত পা ছুঁড়ে হাসপাতালে ছুটলাম। ডাক্তার বললেন সময় হয়ে গেছে, ওকে ওয়ার্ডে নিতে। আমি ওর হাত ধরে বললাম, ভয় পেও না, আমি আছি। নীলা ব্যথায় কাঁপছে, চোখের জল ঝরছে, তবুও আমার হাত ছাড়েনি।
কিছু ঘন্টা পর নার্স এসে বলল আমাদের ছেলে হয়েছে। আমি প্রথম যখন ছেলেটাকে কোলে নিলাম চোখে পানি চলে এলো। নীলার দিকে তাকিয়ে বললাম, এই দেখো আমাদের জুনিয়র জয়। নীলা ক্লান্ত চোখে তাকিয়ে মৃদু হাসল। নীলা এখন আগের চেয়ে বেশি পরিণত, আমিও আগের চেয়ে অনেক দায়িত্বশীল। ছেলের নাম রেখেছি আরিয়ান। রাতের বেলা আরিয়ানকে কোলে নিয়ে বারান্দায় বসে আছি। নীলা পাশে এসে বসে। দেখো নীলা, আমরা পারছি। নীলা চুপচাপ আমার কাঁধে মাথা রাখে, তারপর বলে, তোমার উপর বিশ্বাস রেখেছিলাম, আজ বুঝছি সেই বিশ্বাসটা ঠিকই ছিল। প্রতিশ্রুতি দেওয়ার থেকে তা রক্ষা করা অনেক বড় দায়িত্ব। এখনও অনেক দায়িত্ব পালন করা বাকি। আমার বিশ্বাস আছে তুমি পারবে। তুমি সবসময় সাপোর্ট করেছো বলেই সব সম্ভব হচ্ছে নীলা। এভাবেই পাশে থেকো। কেটে গেল 2 বছর। আরিয়ান এবং নীলাকে নিয়ে আমাদের ছোট্ট সংসার। এখন আমার ভালো একটা চাকরিও হয়েছে। আগের থেকে অনেক পরিবর্তনই হয়েছে আমাদের। দিনের আলো নরম, বাইরে হালকা বৃষ্টির শব্দ। আমরা বাসার বারান্দায় বসে আছি। নীলা চুপচাপ, চোখে কিছুটা চিন্তার ছাপ। নীলা, কি ভাবছ? আজ অনেক বাবা মার কথা মনে পড়ছে। এখনো মনে হয় ওরা আমাদের পুরোপুরি মেনে নেবে না, অনেক অভিমান জমে আছে। অভিমান থাকুক, সময়ের সঙ্গে সব মিটে যাবে। কিন্তু জয়, বাবা মা যদি কোনো দিনও আমাদের ক্ষমা না করে? ক্ষমা না করলেও ভালোবাসা তো মুছে যাবে না, তাই না? একদিন ওরা বুঝবে নীলা যে আমি তোমাকে কষ্ট দেইনি, সুখেই রেখেছি। নীলা চুপ করে রইল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে জানালার কাছে। কিছুদিন পর অফিসে বসে কাজ করছিলাম, তখনই নীলার কল। সে কান্না করতে করতে বলল, জয়। হ্যাঁ, কি হয়েছে নীলা? জয়, বাবা অনেক অসুস্থ। তুমি কি করে জানলে? ছোট ভাই কল করে বলেছে। জয়, বাবাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। আচ্ছা, আমি আসছি। অফিস থেকে ছুটি নিয়ে বাসায় এলাম। তারপর দুজন সিদ্ধান্ত নিলাম যাব। তারপর আমি, নীলা আর আমাদের ছেলে আরিয়ান রওনা দিলাম নীলাদের বাসায়। এত বছর পর এবং এত কিছুর পর যাচ্ছি, মনের ভেতর কেমন যেন করছে। নীলা চুপচাপ হয়ে বসে আছে। আমি বুঝতে পারছি তার মনের অবস্থা। কিছুক্ষণ পর এসে পৌঁছালাম। নীলাকে দেখে ওর মা এসে জড়িয়ে ধরলেন। দুজনেই অঝরে কান্না করছেন। তারপর আরিয়ানকে কোলে নিলেন। আমিও ওনার পা ছুঁয়ে সালাম করে ক্ষমা চাইলাম। তারপর ধীরে ধীরে গেলাম নীলার বাবার কাছে। উনি চেয়ারে বসে আছেন। আগের থেকে অনেক নরম হয়ে গেছেন। আগের মতো রাগ আর তেজ নেই। আমাদেরকে দেখে উনি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। নীলা দৌড়ে গিয়ে বাবার পা ধরে কান্না করতে লাগলো। সাথে আমিও বসে পড়লাম। আমরা বাধ্য হয়ে কি করব বুঝতে পারিনি। আমি আর নীলা একে অপরকে অনেক ভালোবাসি, তাই আর কিছু চিন্তা করিনি। আমাদের ক্ষমা করে দাও বাবা, আর দূরে সরিয়ে রেখো না। বাবা আমাদের দুজনের মাথায় হাত রাখলেন। দুজনেই অবাক হয়ে গেলাম। মৃদু স্বরে তিনি বললেন, ভুল তোমাদের একার না, আমারও আছে। আমার বোঝা উচিত ছিল তোমাদেরকে, কিন্তু আমি তা করিনি। জেদ আর রাগ নিয়েই বসেছিলাম। তারপর আরিয়ানের দিকে তাকালেন। এই যে তোমার নাতি আরিয়ান। তারপর উনি আরিয়ানকে কোলে নিলেন। ওকে ইচ্ছে মতো চুমু দিতে লাগলেন। মাশাল্লাহ, আমার নানু ভাই। একদম তোমার মতোই হয়েছে, জেদি। আমার নানু ভাই তো আমার মতোই হবে। খবরদার ওকে নিয়ে কোনো কথা বলবি না, আমার লক্ষ্মী নানু ভাই। সবাই একসাথে হেসে উঠলাম। সকল রাগ অভিমান যেন হারিয়ে গেল। আমি জানতাম একদিন সব ঠিক হবে, আর আজই এসেছে সেই কাঙ্ক্ষিত দিন। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই ছিল। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে।
সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।